হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়ান্ডারল্যান্ডস দেবসে ওয়েলকাম জানাচ্ছি। আমি দেবস্মিতা। এই এপিসোড আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ভুটান যাওয়ার পুরো জার্নিটা ইন ডিটেলসে। হ্যাঁ, ভুটান এটি একদম পাহাড়ের কোলে সাজানো স্বপ্নের দেশ। আর এই পুরো এপিসোড আমার সাথে সাথে আপনারাও পুরো ভুটান ঘুরে দেখতে চলেছেন। অনেকে ভাবছেন কিসে করে যাচ্ছি আর কত খরচ পড়েছে। আজ সব বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন, কারণ ট্র্যাভেল শুধু মজা নয়, এটা একটা এক্সপিরিয়েন্স। তো আমাদের জার্নি স্টার্ট হয় ফ্রম কলকাতা নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, যেখানে আমাদের মর্নিং ফ্লাইট ছিল ইন্ডিগো, যেটা টেক অফ টাইম ছিল সকাল 7:30 ফ্রম কলকাতা টু বাগডোগরা। আমরা বাগডোগরা চুজ করেছিলাম বিকজ পারো অবধি যাওয়ার ফ্লাইট খরচা অনেকটাই বেশি পড়ছিল। তো আমাদের আপ ডাউন মিলিয়ে ফ্লাইট ভাড়া পড়েছিল 15,455 পার পার্সন। আমরা 1 মাস আগে থেকে বুক করেছিলাম বলে একটু বেশি পড়েছিল। আপনারা আরও অ্যাডভান্স বুক করলে হয়তো আরও কম খরচে ফ্লাইট পেয়ে যাবেন। আমরা এই ট্রিপটা বুক করেছিলাম ট্যুর কিংডমের মাধ্যমে। এনারা ট্রিপটা অ্যাকচুয়ালি স্টার্ট করেন হাসিমারা থেকে, কিন্তু আপনারা চাইলে এই ট্রিপটা বাগডোগরা অর এনজেপি থেকেও স্টার্ট করতে পারেন। সেই ক্ষেত্রে হয়তো একটু অ্যাডিশনাল খরচা থাকতে পারে, সেটা আপনারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন। এছাড়া আমি আপনাদের ওনাদের ওয়েবসাইট লিঙ্কও দিয়ে রাখছি। ওনারা আরও অনেক ট্যুর কন্ডাক্ট করেন, তার ডিটেলস আপনারা ওয়েবসাইটে চেক করলে পেয়ে যাবেন। আমাদের ছিল বাগডোগরা টু জায়গাও ট্রান্সফার প্রসেস, মানে বাগডোগরা টু জায়গাও অবধি একটা সেপারেট ক্যাব ছিল, আবার জায়গাও টু থিম্পু সেপারেট ক্যাব। এবার আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, 22শে সেপ্টেম্বর 2022 থেকে ভুটান সরকার একটা এসডিএফ অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি চালু করেছেন ট্যুরিস্টদের জন্য। এখানে ট্যুরিস্টরা যারা ভুটান বেড়াতে যাবেন তাদের 1200 টাকা করে পার ডে পার হেড জমা করতে হবে ভুটান সরকারের কাছে। তবে যারা ধরুন নর্থ বেঙ্গল বেড়াতে গিয়ে একদিনের ডে ট্রিপ করতে চান ফুনসুলিংয়ে, তাদের কোনো রকম কোনো এসডিএফ দিতে হবে না। তো আমরা বাগডোগরা টু জায়গাও গেলাম। জায়গাও পৌঁছতে অলমোস্ট আমাদের 3 থেকে 4 ঘন্টা লেগেছিল। তারপর জায়গাও পৌঁছে ওখানে আমাদের ড্রাইভার অ্যান্ড গাইড এলেন আমাদের পিক আপ করতে। বলে রাখি, ভুটান বেড়াতে গেলে প্রতিটা ট্যুরিস্টকে গাইড মাস্ট নিতে হবে, এটা কম্পালসারি। উইদাউট গাইড আপনারা ভুটান বেড়াতে পারবেন না। তো গাইড চার্জেস এখানে আমাদেরটা ট্যুর কিংডমের সাথে যে প্যাকেজটা বুক করেছিলাম সেখানে সব গাইড চার্জেস অ্যান্ড এসডিএফ ইনক্লুডেড ছিল। তো জায়গাও পৌঁছে আমাদের অ্যাট ফার্স্ট ইমিগ্রেশন হলো। জায়গাও হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, আর গেট পেরোলে হচ্ছে ফুনসুলিং, যেখানে আমাদের ইমিগ্রেশন হলো। ইমিগ্রেশন প্রসেস খুব স্মুথ। আপনাদের যে কোনো পরিচয়পত্র যেরকম ভোটার আইডি কার্ড অর পাসপোর্ট দেখাতে হবে। আমরা যেরকম ইমিগ্রেশন কাউন্টারে গেলাম, ইমিগ্রেশন অফিসার আমাদের একটা ফটো তুলে নিলেন আর আমাদের পাসপোর্টে একটা এন্ট্রি স্ট্যাম্প মেরে দিলেন, আর সব প্রসেস আমাদের গাইড আমাদের অ্যাসিস্ট করে দিয়েছিল। তারপর আমরা ওখানে একটা লোকাল সিম কার্ড নিলাম, যেটা পড়লো অ্যারাউন্ড 300 টাকা। আর বলে রাখি যে ভুটানে ইন্ডিয়ান কারেন্সি সব জায়গাতে চলে, তো আপনাদের আলাদা করে কোনো কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে না। আর এনাদের কারেন্সির নাম হচ্ছে এনগুলট্রুম, যেটার ভ্যালুয়েশন আইএনআরের সাথে সেম, তাই কারেন্সি কনভার্সন নিয়ে কোনো চিন্তা ভাবনা করার নেই। যেহেতু সময় হয়ে গেছিল 3:30, আর ভুটানের টাইম ইন্ডিয়া থেকে 8 ঘন্টা এগিয়ে, তো ওখানে 4টে বেজে গেছিল। তাই আমরা আর দেরি না করে একটা লোকাল রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করলাম, তারপর থিম্পুর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম অ্যারাউন্ড 4:30 দিকে, বিকজ আমাদের ফার্স্ট নাইট স্টে ছিল থিম্পুতে। ফুনসুলিং টু থিম্পু ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 150 কিলোমিটার, যেটা যেতে প্রায় 6 ঘন্টা লেগে যাবে।
রাস্তায় যেতে দুটো চেক পয়েন্ট পড়বে, ওখানে আপনাদের আইডেন্টিফিকেশন কার্ড যেরকম ভোটার কার্ড অর পাসপোর্ট ডিটেলস দেখতে চাইবে। ওখানে হোটেল পৌঁছতে আমাদের অ্যারাউন্ড 10টা বেজে গেছিলো। আমাদের এত রাত হয়ে গেছিল যে হোটেল স্টাফরা আমাদের ডিনার রুমেই রেখে দিয়েছিল। আর সেদিন আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই চটপট ডিনার সেরে শুয়ে পড়লাম। তারপর আমরা নেক্সট ডে বেরিয়ে পড়ি টুয়ার্ডস পুনাখা, যেটার ফুল জার্নি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন আর লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।